ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় পানি, খাদ্য, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি দেখা দিয়েছে। প্রায় ৮ দশক ধরে সংঘাত চলছে ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে। এই সংঘাত সহিংসতা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের ভেতরেই সীমাবদ্ধ না থেকে এই ইস্যু নিয়ে বিরোধের হাওয়া ছড়িয়ে পড়েছে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে। বর্তমানে ইহুদিবাদ ও ইসরায়েল একটি আরেকটির সমার্থকে পরিণত হয়েছে। এই ইহুদিরা কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তুদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বর্তমানে ইসরায়েলে এদের মূল আবাসভূমি। কিন্তু কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তুদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো একটি রাষ্ট্র গঠন করলো? কিভাবে তারা এত শক্তি ও ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো? এই রাষ্ট্রটি গঠনের পেছনে রয়েছে জায়নবাদী আন্দোলন নামে পরিকল্পিত এক ষড়যন্ত্রের লোমহর্ষক ইতিহাস। ইসরায়েলের সংগঠিত হওয়ার আগে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই মিশন বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকে আপন অবস্থান থেকে কাজ করে গেছে। এই হিসেবে জায়নবাদের ইতিহাস বহু প্রাচীন। ইউরোপে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিজেদের মূল লক্ষ্য ঠিক রেখে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক আন্দোলনের রূপ ধরে এটি বিকশিত হয়েছে এবং এভাবে নিজেদের গোপন অভিপ্রায় ও স্বকীয়তা ঠিক রেখে সমাজের সাথে মিশে গেছে এবং যে যেখানে থেকেছে, যেভাবে পেরেছে সুযোগ কাজে লাগিয়েছে। তাদের মূল লক্ষ্য হলো জেরুজালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র কায়েম করা এবং এখানে প্রতিষ্ঠিত হয়ে পুরো পৃথিবীকে ইহুদি কর্তৃক নিয়ন্ত্রণ করা। রাজধানী জেরুজালেম, যাকে পবিত্র শহর বলেই বিবেচনা করা হয়ে থাকে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বস্তুত এই ৩ ধর্মের মানুষের বাস এই ভূখণ্ডে, যাদের কাছে এই শহরের আলাদা আলাদা ধর্মীয় মর্যাদা রয়েছে। ফলে ধর্মীয় দিক বিবেচনায়ও ইসরায়েল সমান গুরুত্বপূর্ণ বলেই ধরা হয়। অন্য সব ধর্মের মানুষের অবস্থান থাকলেও ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েল পরিচিত, কারণ এই ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছিল শুধুমাত্র ইহুদিদের বসবাসের জন্য। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে এ বিষয়ে বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয়। বলে রাখা ভালো, ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনোরূপ যুদ্ধ বিগ্রহ করে নয়, বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি, কিন্তু তাদের মেধাশক্তি খুবই তুখোড় এবং ঐতিহ্যগতভাবে অকৃতজ্ঞ, ক্ষমতালিপ্স, বেঈমান ও ফিতনা ফাসাদ সৃষ্টিকারী একটি জাতি, যার ফলে ইতিহাসের নানান সময় নিপীড়নের শিকার হয়ে বিতাড়িত হয় বিভিন্ন অঞ্চল থেকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত ইউরোপ জুড়ে, বিশেষত জার্মান ও রুশ অঞ্চলে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্টান ধর্ম অনুসারীদের সঙ্গে ইহুদিদের উপর নতুন নিপীড়ক হিসেবে অবতীর্ণ হয় জাতীয়তাবাদীরা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনার বিষয় আলোচনা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। 1896 সাল ডক্টর থিওডর হার্জেল প্রথম ইহুদি জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া ও তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টি বিষয়ক রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। জায়নিস্ট সংঘ সেই আন্দোলনে নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তা তাদের আদি নিবাসেই। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারিন এর বাণিজ্য করত ইউরোপের বণিকেরা, যা ইউরোপের সমরাস্ত্র যুদ্ধাস্ত্রের চালিকা শক্তি বলে বিবেচিত হতো।
কিন্তু তুরস্কের গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলে নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী। এ সময় ত্রাতার ভূমিকায় হাজির হয় ইহুদি বিজ্ঞানী ডক্টর কাইম আইসমান। তিনি অ্যাসিটন আবিষ্কার করে এর ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন, যা গ্লিসারিনের পরিবর্তে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়, এবং বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমির দাবি করেন। 1914 সালের জুনে অস্ট্রিয়ার রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী ফার্দিনান্ড তার স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়া সফরে যান। বসনিয়া ছিল তখন অস্ট্রো-হাঙ্গেরিয়ার সাম্রাজ্যের দখলে। সার্বিয়ার উগ্র জাতীয়তাবাদী গ্যাব্রিলো প্রিন্সিপের ছোড়া বুলেটে মারা যান ফার্দিনান্ড ও সোফি। এই দম্পতির মৃত্যুকে কেন্দ্র করে অস্ট্রো-হাঙ্গেরিয়া সাম্রাজ্য সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর সেই বছরের আগস্ট মাসে ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। দ্রুততম সময়ে ঘটে যাওয়া এইসব ঘটনার প্রতিক্রিয়ায় গ্রেট ব্রিটেনও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফলে সে সময়ের সবকটি প্রভাবশালী দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। অক্টোবর মাসে যখন প্রিন্সিপের বিচার শুরু হলো, ততক্ষণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পুরোদমে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড, ফ্রান্সের ম্যান্ডেটের অধীনে চলে যায়। এই সময়ে জায়নিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি করেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুইটি বিষয় মানা হয়। একে তো অ্যাসিটনের ফর্মুলা প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে অভাবনীয় সাফল্য পায় ব্রিটিশ বাহিনী, সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ, এবং সেই সাথে ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবেই ক্ষমতালিপ্স বেঈমান জাতি। তাই ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা আগ্রহী ছিল। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকে মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। ইহুদিরা ফিলিস্তিনে আসা শুরু করলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নতি হয়। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নতি হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গঠিত ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাট সহ জনসমাবেশে স্থল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ। আরব মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব, তাদের মাঝে অনৈক্য স্থাপন ও আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয়।
ফলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপদ ও স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায় এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নতি হয়। ঠিক সকাল 4:30 জার্মান বাহিনী হঠাৎ করে আঘাত হানে পোল্যান্ডের কয়েকটি স্থাপনায়। এর মাধ্যমেই ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এই ঘটনার পরই যুক্তরাজ্য এবং ফ্রান্স দ্রুত জার্মানির অপসারণের দাবি করে। যুক্তরাজ্য সরকার তার স্বরাষ্ট্র সীমান্ত খুলে দেয়। এরপর ব্রিটিশ সেনা সমাবেশের ঘোষণা দেয় এবং প্রায় 15 লাখ মানুষকে সরিয়ে নেয়। বেশ কিছু রাষ্ট্র নিরপেক্ষ থাকার ও শান্তিকামী মনোভাব দেখালেও ক্রোধে উন্মাদ সরকারসমূহ পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে সাড়া দেয় এবং এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতি ও কূটনীতির সূচনা ঘটে। এদিকে জার্মানি যুক্তরাজ্যের দেওয়া আল্টিমেটামের কোনো উত্তর দেয় না। ফলে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সকাল 11:15 জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে ফ্রান্সও তাদের সাথে যোগ দেয়। একের পর এক বিচ্ছিন্ন যুদ্ধ চলতেই থাকে। দীর্ঘ 6 বছর পর 1945 সালে অবসান ঘটে এই রক্তক্ষয়ী যুদ্ধ। 1945 সালের 24 অক্টোবর 51টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ, যাদের ভোট প্রদানের ক্ষমতা আছে। আর ব্রিটেন ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায়। জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে 10% জমির মালিকদের জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ইহুদিদের ক্রীড়াঙ্গনে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মাত্র 45% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। মার্কিনীদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে 1948 সালের 14 মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেটে ছেড়ে দেয়। ওই দিনেই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয়। উপরন্তু প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে ইসরায়েল। 7.5 লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। মিত্রদের সহযোগিতা ও আশকারায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েল। 60-এর দশকে পারমাণবিক বোমার মালিক বনে যায় তারা। দখলদারি ও বর্বরতার ব্যারোমিটার বাড়তে থাকে, আর সেই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের একগুঁয়েমি ও নৃশংসতায় ফিলিস্তিনে রক্তগঙ্গা বইতে থাকে। যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই ফিলিস্তিনিকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে ইসরায়েল। বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনীদের সেবা দাসে পরিণত হওয়ায় তারা ফিলিস্তিনি সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলন মুখর হতে ব্যর্থ হয়। ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে
ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে। ফিলিস্তিনের জনগণের অধিকারের পক্ষে শুরুতে যে রাজনৈতিক শক্তি গড়ে উঠেছিল সেটি হলো ফাতাহ। ইয়াসির আরাফাত ছিলেন যার নেতা। ধারণা করা হয় ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করেছে ইসরায়েল। ইয়াসিরের মৃত্যুর পর ফাতাহ ইসরায়েলি নেতাদের পুতুলে পরিণত হয়। ফাতাহ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সৃষ্টি হয় হামাস, যারা আপসহীন এবং পশ্চিমা মিডিয়ার কল্যাণে যাদের আমরা জঙ্গি গোষ্ঠী হিসেবেই জানি। ফাতাহ ও হামাসের মধ্যে রয়েছে বিরোধ, যার ফলে ফিলিস্তিনের দুই অংশ শাসন করছে এই দুইটি ভিন্ন ভিন্ন সংগঠন। পশ্চিম তীরে ফাতাহ এবং গাজা উপত্যকায় হামাস প্রভাব বিস্তার করেছে। এতে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ ইসরায়েল সহ অনেকগুলো দেশই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। 2006-এর নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদেরকে কোনো আন্তর্জাতিক সমঝোতা অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হয়নি। হোক ইসরায়েলি আর হোক ফিলিস্তিনি, সব মানুষের জীবনই তো আসলে মনুষ্য জীবন। সব মানুষেরই রক্ত একই লাল রঙের। তবুও পশ্চিমা উপনিবেশিক চৈতন্য মানুষে মানুষে পার্থক্য করে, রক্তে রক্তে বিভেদ করে। ইসরায়েলিদের হত্যা নিয়ে সরব পশ্চিমা বিশ্ব তাই গাজায় চলমান স্পষ্ট গণহত্যা নিয়ে নিশ্চুপ থাকে। আর জাইনবাদী ক্ষমতা কাঠামো দুনিয়া জুড়ে আধিপত্য নিরঙ্কুশ করার যন্ত্র প্রকৌশলের ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতে থাকে ফিলিস্তিনকে। প্রশ্নহীন এই হত্যাযজ্ঞের স্বঘোষিত আইন কানুনের সঙ্গে সঙ্গে তীব্র ক্ষুধার সঙ্গেও লড়তে হচ্ছে গাজাবাসীকে। ফুরিয়ে আসছে হাসপাতালের তেল, জাতিসংঘের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। এরই মধ্যে ইউক্লিকস ফাঁস করেছে যে হত্যাযজ্ঞের পর অবশিষ্ট ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। এভাবে ফিলিস্তিনি প্রশ্নকে নিশ্চিহ্ন করার কৌশল নেওয়া হয়েছে। জাইনবাদী প্রকল্পের অংশ হিসেবে শিশু হত্যাকে নির্বিচারী রূপ দেয়া হয়েছে সেখানে। আন্তর্জাতিক সংস্থা বলছে যে সংঘাতে এভাবে শিশু হত্যার নজির বিশ্বের আর নেই। এখন ফিলিস্তিনিদের একটা রাষ্ট্রের প্রশ্ন টিকে আছে কেবল বিশ্ব বিবেকের প্রতিরোধের মধ্যে। কেবল মুসলিম দেশ নয়, পশ্চিমা দেশগুলো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিস্তিনি অধিকারের সপক্ষে। খোদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিভিন্ন ইহুদি গোষ্ঠী নেমেছে গাজার বিপন্ন মানবতার পক্ষে। তারা বলছেন জাইনবাদী রাষ্ট্র প্রকল্পের রক্তকাঙ্ক্ষার সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। তাদের ইহুদি ধর্ম তাদেরকে নিপীড়িতর পক্ষে থাকতে বলেন। আপনার মতে এই আগ্রাসন চালানো ইহুদিদের বিরুদ্ধে আমাদের করণীয় কি তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।